অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা প্রথম ও দ্বিতীয় বর্ষের অ্যানাটমি ফিজিওলজি অংশ, সেখান থেকে আমরা ডাইজেস্টিভ সিস্টেমে ডাইজেশন অংশ আমরা ক্লাস আলোচনা করব। যদি এই ক্লাসগুলো আমাদের আগে হয়ে গিয়েছে, তারপরে যেহেতু পরীক্ষার প্রস্তুতি এবং অনেকেরই কিছু কিছু টপিক্সের সমস্যা থাকে, সেগুলো একটু আবার রিভিউ আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডাইজেশন বা পরিপাক। পরিপাক বলতে আমরা আসলে কি বুঝি? আমরা যে খাবার খাই, খাবার খাওয়ার পর খাবার যে হজম বা খাবার যে পরিপাক হয়, সেই জিনিসটা কি সেটা আমরা সাথে, ঠিক আছে। ডাইজেশন ইজ এ ফিজিওলজিক্যাল প্রসেস। এটি একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া, অর্থাৎ এটা একটা আমাদের বডির স্বাভাবিক একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা খাবার খাওয়ার পর খাবারগুলো ভেঙে ভেঙে একটা সিম্পল একটা অংশ পরিণত হয়, যে অংশ দ্বারা পরবর্তীতে আমাদের শরীর সেটা কি করতে পারে, শোষণ করতে পারে, অ্যাবজর্ব করতে পারে, এবং সেই পুষ্টিগুলোকে সে ভাগ ভাগ করে বিভিন্ন টিস্যুতে বা সেলে পৌঁছে দিতে পারে, ঠিক আছে। তার মানে মনে রাখতে হবে এটি একটি ফিজিওলজিক্যাল কন্ডিশন বা ফিজিওলজিক্যাল প্রসেস, অর্থাৎ আমাদের স্বাভাবিক একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, ঠিক আছে, যেখানে হচ্ছে কমপ্লেক্স ফুড পার্টিকেলস, অর্থাৎ আমরা যে জটিল খাবার খাই, কারণ আমরা যে ভাত খাই, রুটি খাই, এটা হচ্ছে একটা খুব জটিল একটা বড় খাবারের অংশ, খাবারের অণু। এগুলো কি করে আমরা ভেঙে 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 আমাদের বডির একদম গুঁড়ো গুঁড়ো করে, অর্থাৎ রাসায়নিক ভাবে সেটা বিশ্লেষিত হয়ে আমাদের শরীর কি করে সেটাকে অ্যাবজর্ব করে। আমরা কিন্তু ওই যে খাবারটাকে সরাসরি সেটা কিন্তু আমার বডি রিসিভ করতে পারে না। এই জন্য বলছি যে কমপ্লেক্স ফুড পার্টিকেলস আর ব্রোকেন ডাউন, ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যায়, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হয় ইনটু সিম্পল ফর্ম সুইটেবল ফর অ্যাবজর্পশন, যেটা উপযোগী, একদম শোষণ উপযোগী তৈরি হয়, অ্যান্ড সাবসিকুয়েন্ট ইউটিলাইজেশন বাই বডি সেলস, এবং পরবর্তীতে সেটা কি করে আমাদের কোষ বা সেলগুলো যেন সেটা কি করতে পারে, সে ব্যবহার করতে পারে। এই প্রক্রিয়াটাকেই বলা হয় ডাইজেশন বা পরিপাক, ঠিক আছে। তো এই ডাইজেশনের উদ্দেশ্যটা কি, পারপাস অফ ডাইজেশন, যে আমাদের পরিপাকের ফলে কি হয়? প্রথমত হচ্ছে গিয়ে সাপ্লাই এনার্জি টু দা বডি ফর অ্যাক্টিভিটি, অর্থাৎ আমাদের যে শারীরিক যে আমরা কাজ করি, সেই কাজ করার জন্য যে আমাদের শক্তি প্রয়োজন হয় আমাদের দেহের, সেই শক্তিকে সরবরাহ করা, ঠিক আছে, সেই শক্তিকে সাপ্লাই দেওয়া হচ্ছে আমাদের ডাইজেশনের মূল উদ্দেশ্য। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ফর দ্য গ্রোথ অফ দ্য বডি, আমাদের দেহের বৃদ্ধির জন্য, আমাদের বডি যে বাড়ি, আমরা ছোট থেকে বড় হই, মোটা হই, তাই না, এই যে দেহের যে বৃদ্ধি ঘটে, সেই বৃদ্ধির জন্য আমাদের ডাইজেশনটা প্রয়োজন। ফর দ্য রিপেয়ার অফ ওয়্যার এন্ড টিয়ার, দেহের কাটা ছেঁড়া বা ক্ষত মেরামত করার জন্য আমাদের এই ডাইজেশনটা প্রয়োজন হয়। এবং মেনটেনেন্স অফ দ্য বডি, আমাদের টোটাল শরীরে যে যাবতীয় রক্ষণাবেক্ষণ, যে কার্যপ্রণালী, সবকিছুকে মেনটেন করাই হচ্ছে মূলত পরিপাকের কাজ। দেখা যাচ্ছে যে এই পরিপাকের যে এনার্জি বা যে পুষ্টি যে সাপ্লাই হয়, সেটা দ্বারা আমাদের শরীরে যাবতীয় কার্যগুলো কিভাবে সম্পাদিত হবে। তাহলে আমরা ডাইজেশন কি সেটা শিখলাম, ডাইজেশনের উদ্দেশ্য বা পারপোজ কি সেটা আমরা শিখলাম। এরপরে ডাইজেশন আরেকটা পার্ট হচ্ছে অ্যাবজর্পশন বা শোষণ। অ্যাবজর্পশন ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য এন্ড প্রোডাক্টস, ঠিক আছে, অফ ডাইজেশন, অর্থাৎ এই যে ডাইজেশনের যে বড় যে অংশ থেকে, খাবারের কণা থেকে যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়, বা যে আমাদের যে শরীরের যে শোষণ উপযোগী যে তৈরি হয়, সেখানে কি হয়, সর্বশেষ, অর্থাৎ এই শোষণ উপযোগী যে সর্বশেষ যে প্রোডাক্টটা পাওয়া যায়, সেটাই বলছে এন্ড প্রোডাক্টস অফ ডাইজেশন পাস থ্রু দ্য ইন্টেস্টিনাল ইপিথেলিয়াম অ্যান্ড এন্টার দ্য ব্লাড স্ট্রিম, অর্থাৎ এই ক্ষুদ্র অংশে পরিণত হওয়ার পর যে মুহূর্তে শোষণের উপযোগী হবে, তখন কি হবে, ইন্টেস্টাইন, আমাদের যে ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্র আছে, মূলত ক্ষুদ্রান্ত্র যে প্রথম অংশটা, সেটা কি করবে, অ্যাবজর্ব করবে, মানে সেটা শোষণ করবে, অর্থাৎ সে রিসিভ করবে। তার যে আবরণী কলা থাকবে, তার উপরে যে লেয়ার থাকবে, সেই লেয়ার দিয়ে সে কি করবে, সে রিসিভ করবে এবং সেটা আমাদের রক্তের মধ্যে পৌঁছে দিবে। রক্ত কি করবে, সমস্ত সেলগুলোতে পৌঁছায় দিবে। এই যে প্রসেসটা, সে রিসিভ করে এবং সেটা যে ব্লাড স্ট্রিমে, অর্থাৎ রক্ত প্রবাহে যে ছেড়ে দিল, এটাকে বলা হয় অ্যাবজর্পশন বা শোষণ। তাহলে কি দাঁড়ালো, যে প্রক্রিয়ায় পরিপাকের ফলে সর্বশেষ তৈরিকৃত খাদ্য উপাদান সমূহ অন্ত্রের আবরণী কলা ভেদ করে রক্তে প্রবাহ করে, সেটা হচ্ছে অ্যাবজর্পশন বা শোষণ, এটা ইন্টেস্টাইন রিসিভ করে। এখন এই যে ডাইজেশন যে হবে বা অ্যাবজর্পশন যে হবে, মূলত এই ডাইজেশন হওয়ার জন্য
আমাদের কিছু ডাইজেস্টিভ জুস বা পাচক রস কাজ করে। ঠিক আছে, এই রসগুলো আমাদের কি করে খাবারগুলোকে ভাঙার জন্য এবং শোষণের উপযোগী করার জন্য তারা হেল্প করে। তো এই ডাইজেস্টিভ জুস গুলো কি, এটা পরীক্ষার মধ্যে আসে যে ডাইজেস্টিভ জুস গুলো কি কি তার নামগুলো লেখার জন্য। তাহলে 1 নম্বরে হচ্ছে স্যালাইভা, আমাদের যে মুখের ভিতর যে লালা তৈরি হয়, স্যালাইভেশন হয়, এই স্যালাইভাই হচ্ছে আমাদের প্রথম বা মেইন কি হচ্ছে পাচক রস বা ডাইজেস্টিভ জুস। এরপরে যখন আমরা পাকস্থলীর খাবার চলে যায়, পাকস্থলী থেকে আরেক ধরনের ডাইজেস্টিভ জুস বের হয়, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক জুস, পাকস্থলী রস, এটা এক ধরনের পাচক রস। এই গ্যাস্ট্রিক জুসের মধ্যে যেমন একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমরা জানি এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু এক ধরনের পাচক রস। এরপরে প্যানক্রিয়াস বা অগ্নাশয় থাকে, এই প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে প্যানক্রিয়াটিক জুস বের হয়, এটা হচ্ছে বা অগ্নাশয় রস, এটা হচ্ছে ডাইজেস্টিভ জুস, পাচক রস। ইন্টেস্টাইন থেকে, অর্থাৎ আমাদের যে কি বলে অন্ত্র, হ্যাঁ, স্মল ইন্টেস্টাইন, এই ইন্টেস্টাইন থেকে ইন্টেস্টিনাল জুস বের হয়, যেটাকে সাক্কাস এন্টেরিকাস বলা হয়। অনেক সময় দেখা যায় শর্ট নোট আসে যে সাক্কাস এন্টেরিকাস কি, বা ভাইভাতে জিজ্ঞেস করে। তো এই সাক্কাস এন্টেরিকাস হচ্ছে আমাদের ইন্টেস্টাইন থেকে এক ধরনের রস নিঃসৃত হয়, যেটা ডাইজেশন করার জন্য, অর্থাৎ এটা এক ধরনের ডাইজেস্টিভ জুস। এতটুকু বলতে পারলো মোটামুটি চলবে। ঠিক আছে, এটাকে বলা হয় সাক্কাস এন্টেরিকাস। এরপর হচ্ছে বাইল বা পিত্ত রস, যেটা আমাদের কিসে থাকে, গল ব্লাডার, হ্যাঁ, গল ব্লাডার পিত্তথলি সেখানে জমা থাকে, যে এখান থেকে বাইল বের হয়, পিত্ত রস বের হয়, এটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ জুস। তাহলে আমরা কি পেলাম, স্যালাইভা, গ্যাস্ট্রিক জুস, প্যানক্রিয়াটিক জুস, ইন্টেস্টিনাল জুস এবং বাইল। ইন্টেস্টিনাল জুসকে বলা হয় সাক্কাস এন্টেরিকাস। তাহলে এগুলো আমাদের ডাইজেস্টিভ জুস বা পাচক রস। এরপরে এই টপিকটি একটু জটিল মনে হতে পারে, আমি চেষ্টা করবো সহজ করে বলার জন্য। যে আমাদের যে খাবার আমরা খাই মেইনলি, আমাদের আমরা জানি যে খাদ্যের উপাদান হচ্ছে 6টি। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে প্রোটিন বা আমিষ, 2 নম্বর কার্বোহাইড্রেট বা শর্করা অথবা শ্বেতসার, 3 নম্বর হচ্ছে আমাদের চর্বি বা ফ্যাট অথবা স্নেহ, এরপর হচ্ছে মিনারেল বা খনিজ লবণ, যেটাকে আমি ইলেকট্রোলাইট হিসেবেও জানি, তারপর হচ্ছে ওয়াটার বা পানি, এবং সবশেষ হচ্ছে ভিটামিন বা খাদ্য প্রাণ। তো এই 6 প্রকারের মধ্যে আমাদের মেইন যে প্রোডাক্ট খাবারের, সেটাই হচ্ছে কি প্রোটিন বা আমিষ এবং কার্বোহাইড্রেট বা শর্করা এবং হচ্ছে ফ্যাট বা চর্বি। মূলত আজকে আমরা এই 3 ধরনের খাবার নিয়ে আলোচনা করব, কারণ পানি তো সরাসরি চলে যায় আমাদের বডি, কি করে সরাসরি শোষণ করে, বা পানি সব জায়গাতে থাকে, এটা হজম হওয়ার কিছু নাই। মেইন হচ্ছে আমাদের 3 ধরনের খাবারটাই আমরা আগে দেখবো। তো এই যে আমরা যত প্রকার খাবার খাই, তার মধ্যে সবচাইতে বেশি পরিমাণ হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট বা শর্করা। তো এই কার্বোহাইড্রেটের মূলত 3টা ফর্ম থাকে কার্বোহাইড্রেটের, হ্যাঁ। একটা হচ্ছে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইড, হচ্ছে কার্বোহাইড্রেটের ফর্ম। ঠিক আছে, মনো মানে এক বা সিঙ্গেল, ডাই মানে এখানে 2, এবং পলি মানে বহু। ঠিক আছে, স্যাকারাইড হচ্ছে শর্করারই একটা ফর্ম বা একটা নাম, এটা স্যাকারাইড হিসেবে বলা হয়। যেমন আমরা স্যাকারিন শব্দটার সাথে অনেকে পরিচিত, যেটা এক ধরনের কি চিনি, মিষ্টি মিষ্টি মতো লাগে, তাই না? এগুলো সবই হচ্ছে যে শর্করা। তো ওই স্যাকারিন মানে স্যাকারাইড থেকে স্যাকারিন শব্দটা আসে, এই জন্য বলা হয় কি মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। অর্থাৎ আমাদের যখন আমরা খাবারটা খাই, সাধারণত আমরা বেশিরভাগ ক্ষেত্রে পলিস্যাকারাইড খাই, অর্থাৎ অনেক বড় 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 আমাদের কার্বোহাইড্রেট বা শর্করা খাই। যেমন আমরা ভাত খাই, রুটি খাই, বিস্কিট খাই, তাই না? এগুলো সব বড়, এগুলো সব হচ্ছে পলিস্যাকারাইড। আর যখন খাবারটা ভাঙবে, এই পলি থেকে আসবে ডাই, ডাইয়ের থেকে আসবে মনো। তার মানে আমরা যে খাবার খাই না কেন, সেটা ভেঙে ভেঙে রাসায়নিকভাবে বিশ্লেষিত হয়ে আমার বডির ভিতরে মনোস্যাকারাইড অংশে যখন আসবে, তখন সে আমার বডি কি করে সেটা অ্যাবজর্ব করবে, মানে সে শোষণ করবে। তার মানে আমার এই পলিস্যাকারাইড থেকে বা ডাইস্যাকারাইড যাই খাই না কেন, আমাদের আসতে হবে কোথায়, মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড ফর্মে আসলে তখন আমার বডি খাবারটা কি করবে, অ্যাবজর্ব করবে। তার মানে এই যে পলি থেকে বা ডাই থেকে মনোতে আসার যে সিস্টেম বা প্রক্রিয়া, সেটাকে বলে ডাইজেশন। অর্থাৎ তখন আমরা বলবো খাবারটা কি হয়েছে, হজম হয়েছে। ঠিক আছে, তাহলে দেখেন এই মনোস্যাকারাইডের ফর্মের মধ্যে কি কি থাকে, সরাসরি যে গ্লুকোজ খাই আমরা, তাই না?
যেমন বাজারে আমরা প্যাকেটের মধ্যে গ্লুকোজ কিনে অনেক সময় খাই, যেমন অসুস্থ রোগীকে বা যারা দুর্বল। অনেক সময় দেখবেন যারা দীর্ঘদিন অনশনে থাকে, না খেয়ে থাকে, হ্যাঁ, অথবা ওই যে কি বলে দুর্ভিক্ষ প্রবণ যে এলাকা, যেমন আফ্রিকাতে, তারপরে এক সময় ছিল যে সোমালিয়াতে, আমরা দেখেছিলাম যে একদম যে অনেক না খেয়ে থাকতে থাকতে একদম জীর্ণ শীর্ণ হয়ে মাটিতে শুয়ে থাকে, তাই না? তো তখন যখন যে পর্যটন যায় বা বিভিন্ন যখন যে মানবাধিকার যখন সংস্থাগুলো যায় তাদেরকে ত্রাণ নিয়ে, তারা কিন্তু সরাসরি তাদেরকে আগে খাবার দেয় না, হ্যাঁ, তাদেরকে প্রথম যদি দেখে যে তারা মুখে খাবারের মানে উপযুক্ত না থাকে, তখন তাদের মধ্যে ওই যে স্যালাইন পুশ করে, হ্যাঁ, পুশিং স্যালাইন, সেটার মধ্যে গ্লুকোজ পানি থাকে, তখন সেটা সরাসরি শিরার মাধ্যমে রক্তে প্রবেশ করে দেয়, তো যেটা অ্যাবজর্ব হয়ে যায়, তাই না? এরপরে তাদেরকে যখন একটু ওই দেওয়ার পরে চাঙ্গা হয়, এরপর তাদেরকে সরাসরি মুখে খাবার দিবে না, তখন তাদেরকে যে গ্লুকোজ পানি দেয়, জাস্ট মুখের মধ্যে ধরে অল্প অল্প করবে, কারণ এটা কি কোনো খেতে হয় না, চাবাইতে হয় না, সরাসরি আমাদের কিসে চলে যায়, ইন্টেস্টাইন থেকে, মানে পাকস্থলীর পর ইন্টেস্টাইন চলে যায়, ইন্টেস্টাইন থেকে সরাসরি অ্যাবজর্ব হয়ে যায় গ্লুকোজ পানিটা, ঠিক আছে? এরপরে আমরা যখন বিভিন্ন ধরনের ফ্রুটস খাই, ফল খাই, এই ফল থেকে যে ফলের যে রস থাকে, রসের মধ্যে প্রচুর পরিমাণে সরাসরি গ্লুকোজ থাকে, মানে এটা চিনি জাতীয় আর কি, আমরা ফলটা চিনি বলি, কিন্তু আসলে চিনি কিন্তু মনোস্যাকারাইড না, চিনি কিন্তু অনেক বরণ, হ্যাঁ, এটাও ভেঙে ভেঙে গ্লুকোজে আসতে হয়। তো আমরা ওই যে ফল থেকে যখন খাই, ফল থেকে আমরা ফ্রুক্টোজ পাই, এই ফ্রুক্টোজ হচ্ছে মনোস্যাকারাইড ফর্ম। এই যখন ভেঙে এটা ফ্রুক্টোজ ফর্মে আসে ফ্রুটস থেকে, সরাসরি সেটা ইন্টেস্টাইনের মাধ্যমে অ্যাবজর্ব হয়ে যায়। এরপর হচ্ছে কি গ্যালাক্টোজ, দুধ থেকে বা দুধ জাতীয় খাবার থেকে যেগুলো আমরা পাই সেটা হচ্ছে গ্যালাক্টোজ হিসেবে আমরা পাই। তার মানে আমাদের মনোস্যাকারাইড ফর্ম হচ্ছে কোনটা, গ্লুকোজ, ফ্রুক্টোজ যেটা ফল থেকে আসে, এবং দুধ থেকে আসে গ্যালাক্টোজ। তিনটা জিনিস মনে রাখেন। অর্থাৎ যখনই আমরা দেখব যে কোন ফর্মে আছে, যে দুধ খেলাম, হ্যাঁ, দুধ হচ্ছে ল্যাকটোজ, কিন্তু ল্যাকটোজটা হচ্ছে আমাদের ডাইস্যাকারাইড, এই যে লেখা আছে ডাইস্যাকারাইড আমাদের ল্যাকটোজ। এই ল্যাকটোজ থেকে যখন আমরা খাবো, সেটা একটা ধাপ ভেঙে আবার আসলে কি হয়, গ্যালাক্টোজ। তারপরে ল্যাকটোজ থেকে যদি গ্যালাক্টোজ আসে, তখন ওই দুধটা আমার বডি কি করতে পারবে, অ্যাবজর্ব করতে পারবে। ল্যাকটোজ হচ্ছে আমার মনোস্যাকারাইড। আমরা বলছি যে আমাদের যে ফর্মে আসুক না কেন, এখানে আসলে আমাদের বডি শোষণ করতে পারে, অ্যাবজর্ব করতে পারবে, তার মানে ল্যাকটোজ আসতে হবে গ্যালাক্টোজে। আবার ল্যাকটোজ যেমন দুধ খাওয়ার পর কোনো সময় একটু মিষ্টি মিষ্টি লাগে, তাই না? এই মিষ্টি হচ্ছে গ্লুকোজের কারণে। তারপর ল্যাকটোজটা ভেঙে আমার গ্লুকোজও হবে, গ্যালাক্টোজও হবে। এরপর হচ্ছে গিয়ে ম্যালটোজ, ডাইস্যাকারাইড। দেখেন এখানে একটা কথা যে নিচে লাইনে লিখে দিচ্ছে যে নো ডাইজেশন রিকোয়ার্ড, অ্যাবজর্ব ডিরেক্টলি। অর্থাৎ আমরা যদি গ্লুকোজ ফর্ম সরাসরি খাই বা ফলের থেকে যদি আমরা ফ্রুক্টোজটা বের করি, তখন ফ্রুক্টোজ পাওয়া যায়, প্যাকেটের মধ্যে ফ্রুক্টোজ পাওয়া যায়, মানে এটা হচ্ছে ফলের যে নির্যাসের যে অংশটা বা গ্যালাক্টোজ। যে ফর্মে থাকুক না কেন, এটা হচ্ছে আমাদের কি হবে, সরাসরি শরীরে অ্যাবজর্ব হবে, কোনো পরিপাকের বা ডাইজেশন বা ভাঙার কোনো দরকার নেই, কারণ এটাই সবার লাস্ট, এরপরে আর কিছু ভাঙা যাবে না। যদি আমরা ডাইস্যাকারাইড ফর্মে খাই, যেমন ল্যাকটোজ, মিল্ক, দুধ খেলাম, তাহলে বললাম যেটা দুধ থেকে একটা পার্টে ভেঙে আমার গ্লুকোজে আসবে এবং কিছু অংশ আসবে গ্যালাক্টোজ এই পার্টে, তার মানে তখন ল্যাকটোজটা আমাদের হজম হয়ে যাবে। ম্যালটোজ, ম্যালটোজ হচ্ছে কোনগুলো, যেমন ক্যারামেলস, অর্থাৎ চিনির সিরাপ, যারা দেখবেন যে ঘন চিনি, অনেক সময় ওই যে বিভিন্ন ধরনের কেক বা পেস্ট্রি বানানোর সময় এক ধরনের ঘন সিরাপ ব্যবহার করে, এগুলোকে ক্যারামেল বলা হয়। এই ক্যারামেলটা বা এটা হচ্ছে এক ধরনের ম্যালটোজ। এই ম্যালটোজ হচ্ছে আমাদের ডাইস্যাকারাইড, এটাও একটা ধাপে ভেঙে আমাদের গ্লুকোজ আসতে হবে। যেমন হানি, মধু, স্ন্যাক বার, চকলেটের কিছু বার পাওয়া যায়, হ্যাঁ, এগুলো হচ্ছে সব আমাদের ম্যালটোজ, এগুলো ডাইস্যাকারাইড, এটা ভেঙে গ্লুকোজ আসলে তখন আমাদের বডি অ্যাবজর্ব করতে পারবে, অর্থাৎ ডাইজেশন হবে। এবার হচ্ছে যে যেমন আখের রস বা আখের চিনি থেকে যেটা ক্যান সুগার বলা হয়, এটা হচ্ছে সুক্রোজ পাওয়া যায়, হ্যাঁ। কিন্তু আমরা যেমন বাজারে সময় ওই যে যাদের ডায়াবেটিক রোগী, তাদের সুক্রোজ এক ধরনের পাউডার জাতীয় চিনির মতো বলা হয় যে সুক্রোজ, এটার মধ্যে কি আছে, তার মানে এটা কিন্তু সরাসরি চিনি না, এটা একটা ডাইস্যাকারাইড, মানে একটু অল্প অংশ, সামান্য পরিমাণে কি করবে, ব্লাডে শর্করা বাড়ায়, কিন্তু সুক্রোজও বাড়ায়। এটা হলো সুক্রোজ, যেটা আখের চিনি, এটা হচ্ছে আমাদের ডাইস্যাকারাইড, এটাও ভেঙে কি আসবে, গ্লুকোজে আসবে, মানে একটা পার্ট সহজ করে দিবে। এগুলো মূলত ইন্টেস্টাইনে ডাইজেশন হয়, যেন বলছে ডাইজেশন মেইনলি ইন ইন্টেস্টাইন, ঠিক আছে, এখানে পরিপাক হবে। এই ডাইস্যাকারাইড থেকে মনোস্যাকারাইড ফর্মে আসতে হবে। পলিস্যাকারাইড ফর্ম কি, এই যে যেটা আমরা বেশিরভাগ যে খাবারগুলো খাই, যেমন স্টার্চ, হ্যাঁ, বা গ্রেন, খাদ্যশস্য, এটা আটা, গম, ভুট্টা,
হ্যাঁ, এগুলো সব হচ্ছে স্টার্চ। আলু, এই শর্করা যেটা মেইন, এগুলো হচ্ছে পলিস্যাকারাইড। এরপর হচ্ছে কিছু আমরা গ্লাইকোজেন খাই। হ্যাঁ, গ্লাইকোজেন হচ্ছে যেটা আমাদের প্রাণী থেকে পাওয়া যায়, এনিমেল বডি থেকে। হ্যাঁ, যেমন আমরা যে গোস্ত খাই, মুরগি, গরু, তাই না, হাঁস, সব গোস্ত আমরা খাই এনিমেল বডি। বিশেষ করে ওদের যে লিভারটা থাকে, অর্থাৎ কলিজা যেটা আমরা খাই, এই কলিজার মধ্যে প্রচুর পরিমাণে গ্লাইকোজেন থাকে। অর্থাৎ ওদের যে কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে প্রাণীর দেহে, সে তাদেরটা যখন আমরা খাবো সেটা হচ্ছে গ্লাইকোজেন। অর্থাৎ প্রাণীর বডিতে যে সঞ্চিত কার্বন কি বলে কার্বোহাইড্রেট থাকে, শর্করা থাকে, সেটা যখন আমরা সরাসরি রিসিভ করবো ওদের কাছ থেকে, সেটা হবে গ্লাইকোজেন। এটাও এক ধরনের পলিস্যাকারাইড। এবং উদ্ভিদ থেকে যেটা আমরা পাবো সেটা হচ্ছে সেলুলোজ। ঠিক আছে, শাকসবজি থেকে আমরা পাই, পাতা থেকে পাই। সাধারণত সেলুলোজটা আমরা কি করতে পারি না, হজম করতে পারি না, কিন্তু এটা আমাদের এর মধ্যে প্রচুর ফাইবার থাকে, এবং এই কারণে আমরা এটা খেলে আমাদের বাথরুমটা, মলটা কি খুব নরম হয়। এই জন্য এটা আমরা কি করতে পারি না, হজম করতে পারি না, কিন্তু এটা আমাদের বডিতে উপকারী। সেলুলোজ খেতে হয়। যারা কোষ্ঠকাঠিন্যে ভুগে, হ্যাঁ, যে পাইলসের ক্ষেত্রে ভুগে, তারা কিন্তু সেলুলোজ খেতে বলে, অর্থাৎ শাকসবজি খেতে বলে। এই সেলুলোজটা আমাদের পরিপাক থেকে কি করে, মানে খুব নরম করে, এবং ওখান থেকে বের হয়ে যেটা আমাদের আমরা হজম করতে পারি না। এই হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটের তিনটা ফর্ম। মনোস্যাকারাইড, যার মধ্যে আমরা পাবো গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। গ্লুকোজ আমরা যে কোনো খাবার থেকেই পাবো, ফ্রুক্টোজটা পাবো হচ্ছে আমরা ফ্রুটস থেকে, গ্যালাক্টোজটা পাবো আমরা দুধ থেকে, হ্যাঁ, বা দুধ জাতীয় খাবার থেকে। ডাইস্যাকারাইডের মধ্যে থাকবে ল্যাকটোজ, যেটা সরাসরি আমরা দুধ খাবো, সেটা ল্যাকটোজ আকারে পাবো। এরপর হচ্ছে গিয়ে ক্যারামেল বা চিনি সিরাপ বা মধু বা স্ন্যাক বার থেকে আমরা পাবো ম্যালটোজ, এবং আখের রস থেকে পাবো বা আখের চিনি থেকে পাবো সুক্রোজ। ঠিক আছে, পলিস্যাকারাইড অংশ হচ্ছে গিয়ে আমাদের যেটা আমরা স্টার্চ, অর্থাৎ এই যে ময়দা, আলু, ভাত, গম যা খাই না কেন সেটা হচ্ছে স্টার্চ। এরপরে প্রাণীর বডি থেকে যেটা পাবো সেটা হচ্ছে গ্লাইকোজেন। আর উদ্ভিদের দেহ থেকে যেটা পাবো, উদ্ভিদ থেকে যেটা পাবো, লতা পাতা শাকসবজি থেকে, সেটা হচ্ছে কি সেলুলোজ। এগুলো হচ্ছে সব পলিস্যাকারাইড। তাহলে এই যে খাবারগুলো যে আসবে এখন, তার মানে আমরা কি পেলাম, যে এন্ড প্রোডাক্ট অফ কার্বোহাইড্রেট ডাইজেশন, আবার শেষে পাবো হচ্ছে গ্লুকোজ, গ্যালাক্টোজ এবং ফ্রুক্টোজ। এটা হচ্ছে এন্ড প্রোডাক্ট, সর্বশেষ। মানে এরপরে হজম হওয়ার কিছু নেই, এটাই হওয়া মানে হজম হওয়া। এখন এই খাবারগুলোকে হজম করার জন্য, ডাইজেশন করার জন্য আমাদের কিছু এনজাইম প্রয়োজন। এনজাইম হচ্ছে কি এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স। ওই যে আমরা যে পড়লাম একটু আগে ডাইজেস্টিভ জুস, এই ডাইজেস্টিভ জুসের মধ্যে প্রচুর পরিমাণে এনজাইম থাকে, যেগুলো খাবারকে ডাইজেশন করতে বা হজম করতে সহায়ক হয়। এনজাইম হচ্ছে এমন এক কিছু উপাদান, রাসায়নিক ফর্ম, যা নিজেরা কোনো কিছু চেঞ্জ হবে না, কিন্তু অন্যগুলাকে চেঞ্জ করতে সহায়তা করে, তো খাবারগুলোকে ভাঙতে, পরিবর্তন করতে সহায়তা করে। এটা হচ্ছে এনজাইম। তো এই আমাদের কার্বোহাইড্রেটকে ডাইজেশন করতে গেলে আমাদের যে এনজাইম গুলো লাগে সেটা হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ। স্যালাইভার মধ্যে থাকে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, যেটা প্যানক্রিয়াসের মধ্যে থাকে, ওই যে প্যানক্রিয়াস জুসের মধ্যে। এছাড়া ল্যাকটোজকে, যে দুধটাকে, সেটাকে কি বলে ডাইজেশন করার জন্য, ভাঙার জন্য আমাদের লাগবে ল্যাকটেজ এনজাইম। ম্যালটোজকে, দেখেন ওখানে ছিল ম্যালটোজ, আমাদের যে ডাইস্যাকারাইড ফর্ম, মানে এই একটা ধাপ ভাঙার জন্য যে এনজাইম লাগবে, ল্যাকটোজকে ভাঙতে গেলে আমার লাগবে ল্যাকটেজ এনজাইম, ম্যালটোজকে ভাঙতে গেলে লাগবে ম্যালটেজ এনজাইম, এবং এই যে সুক্রোজকে ভাঙতে লাগবে সুক্রেজ, মানে এজ হয়ে যাবে। সাধারণত এনজাইমের নামের শেষে এজ থাকে, দেখেন অ্যামাইলেজ, এই যে এস এজ, তারপরে এই যে লাইপেজ, ল্যাকটেজ, ম্যালটেজ, সুক্রেজ। ঠিক আছে, এগুলো হচ্ছে এনজাইম। তো যদি এরকম প্রশ্ন আসে অনেক সময় বা পরীক্ষার সময়, যে কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করার জন্য, হজম করার জন্য কোন জাতীয় এনজাইমের প্রয়োজন হয়, জাস্ট এই পাঁচটা নাম লিখে দিলেই হবে: স্যালাইভারি অ্যামাইলেজ, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, ল্যাকটেজ, ম্যালটেজ, সুক্রেজ। ঠিক আছে, এবার আমরা দেখবো মেকানিজম। মেকানিজম অফ কার্বোহাইড্রেট ডাইজেশন। হ্যাঁ, অর্থাৎ কার্বোহাইড্রেটকে আমরা ডাইজেশন কিভাবে করতে পারি। আমরা যখন খাবারটা খাই, প্রথম আমাদের শুরু হয় হচ্ছে মুখ থেকে বা মুখ গহ্বর থেকে, এটাকে আমি বলি ওরাল ক্যাভিটি। তাহলে আমি খাবারটা খেলাম, সাধারণত আমরা কি খাই কার্বোহাইড্রেট হিসেবে, ওই যে বললাম ভাত খাই, রুটি খাই, বিস্কিট খাই, যাই খাই না কেন, এগুলো হচ্ছে স্টার্চ বা শর্করা। এই যে স্টার্চ, এটা আমরা কিভাবে খাই, সাধারণত বয়েলড আকারে খাই, সিদ্ধ আকারে। দেখেন আমরা ভাত খাই রান্না করে, তার মানে সিদ্ধ হয়। আটা খাই, আটা সাধারণত সিদ্ধ হয়, বা ওই যে আমরা ভাজি।
তাওয়াতে গরম করি, তাই না? এগুলো সব সিদ্ধ হচ্ছে বয়েলড স্টার্চ। সাধারণত আমরা এই ভাত রুটি যাই খাই না কেন সেটা বয়েলড আকারে, সিদ্ধ স্টার্চ আকারে আমরা খাই। আমাদের শর্করা জাতীয় খাবার, কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমাদের মুখের থেকে হজম শুরু হয়। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে ডাইজেশন শুরু হবে কোত্থেকে? মুখ গহ্বর থেকে। এই জন্য দেখবেন আমরা ভাত রুটি বিস্কিট পাউরুটি যাই খাই না কেন, খাওয়ার পর যখন মুখটা মিশে যায় তখন দেখবেন একটু মিষ্টি মিষ্টি লাগে, মানে কি ওই যে গ্লুকোজ, চিনি, হ্যাঁ, এই চিনির যেটা এটা একটা ভাব আসে, মিষ্টি ভাব লাগে। তার মানে এটাই হচ্ছে জিরো ইন ওরাল ক্যাভিটি। আমরা খাচ্ছি বয়েলড স্টার্চ, এই বয়েলড স্টার্চ থেকে মানে ভাত রুটি যাই খাই না কেন, আমার চোখ চিনতেছে, আমি নিজে চিনতেছি আমি ভাত খাচ্ছি রুটি খাচ্ছি, কিন্তু আমার বডি চিনতেছে কি আমি কার্বোহাইড্রেট খাচ্ছি, পলিস্যাকারাইড খাচ্ছি। ঠিক আছে? তো সে কি করবে, তখন মুখে যাওয়া মাত্রই এই যে টায়ালিন নামক আমাদের এক ধরনের এনজাইম চলে আসবে, হ্যাঁ, অথবা স্যালাইভারি অ্যামাইলেজ এগুলো কাজ করবে, হ্যাঁ। তাহলে এই যে টায়ালিন, এটা হচ্ছে এনজাইম, সে কি করবে, এসে এগুলোকে যে লালা সে মিশবে, পিচ্ছিল করবে এবং এনজাইম কাজ করা শুরু করবে। কাজ করলে এই আমাদের স্ট্রেসটাকে ভেঙে যাবে, ভেঙে সে প্রথম একটা পার্টে কিছু অংশ তৈরি করবে ম্যালটোজ এবং পরবর্তী করবে গ্লুকোজ পলিমার্স, মানে এখানে গ্লুকোজের অনেক অণু, অনেক বড় বড় অণু তৈরি করবে। এই যে এখানে গ্লুকোজ চলে আসছে, যেন বলছে আমরা একটু মিষ্টি মিষ্টি ভাব পাবো, মানে কি আমাদের ডাইজেশন শুরু হয়ে যাচ্ছে। এরপরে এটা কোথায় চলে যাবে? ইন্টেস্টিনে চলে যাবে, মানে আমার মুখের কাজ শেষ। এটা একটা পার্ট ভেঙে ফেললো। এরপর আসবে ইন স্টোমাক। স্টোমাকের মধ্যে সাধারণত কোনো ডাইজেশন হয় না। পাকস্থলিতে আমাদের কোনো শর্করা জাতীয় খাবার ডাইজেশন হবে না, হজম হবে না বা ভাঙবে না, কিন্তু এখানে শুধু একটু পানির সাথে ওই যে একটু যে কি বলে এখানে এনজাইমের মাধ্যমে বা পানির সাথে মিলে একটু হাইড্রোলাইসিস করবে, অর্থাৎ একটু আর্দ্র বিশ্লেষিত হবে সামান্য পরিমাণে, অর্থাৎ এটাকে একটু প্রসেস করবে, কিন্তু কোনো ভাঙবে না। তখন সে চলে যাবে কোথায়? পরের ধাপে, সোজা ইন্টেস্টাইনে। তাহলে ইন্টেস্টাইনে যে বাকি স্টার্চটা থাকবে, এখানে আমাদের এনজাইম আসবে হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ স্টোমাকে, সরি ইন্টেস্টাইনে, অর্থাৎ প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ আসবে, স্টার্চটাকে আবার একটা দ্বিতীয় ধাপে ভাঙবে, আবার ম্যালটোজ আকারে আসবে এবং গ্লুকোজ পলিমার আকারে আসবে। তাইলে গ্লুকোজ তো যে সে অ্যাবজর্ব করে ফেললো এই অংশটুকু, তাহলে আগের ম্যালটোজ আর এই যেমন নতুন ম্যালটোজ সব মিলে এই ম্যালটোজকে ভাঙার জন্য আমরা বলছি কি লাগবে? ম্যালটেজ লাগবে। এই ম্যালটেজ থেকে আমাদের তখন ছোট ছোট অনেকগুলো গ্লুকোজ 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 এরকম করে গ্লুকোজ অণুতে ভাঙতে থাকবে। ঠিক আছে, এই অংশ চলে গেল। এরপর হচ্ছে যদি আমরা দুধ খাই, ল্যাকটোজ যদি খাই আমরা, হ্যাঁ, তো ল্যাকটোজ থেকে সেম, এটা সরাসরি চলে আসবে ইন্টেস্টাইনে, পাকস্থলিত হবে না। ল্যাকটোজকে ভাঙার জন্য আমার লাগবে ল্যাকটেজ এনজাইম। ঠিক আছে, তাহলে এই ল্যাকটোজকে ভাঙতে আমার ল্যাকটেজ লাগবে, ল্যাকটেজ ভেঙে তাহলে কি চলে আসবে? গ্লুকোজ আসবে। এবং আমরা কি বলছিলাম এখানে, একটু সরি ভুল আছে, এখানে গ্লুকোজ গ্লুকোজ হবে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। ঠিক আছে, এটা গ্যালাক্টোজ হবে, কারণ আমরা যে আগে দেখেছি ল্যাকটোজকে ভাঙলে কি পাওয়া যায়? গ্যালাক্টোজ পাওয়া যায়, এই যে গ্যালাক্টোজ। ঠিক আছে, যেটা দুধ থেকে আসে, ল্যাকটোজ থেকে গ্যালাক্টোজ আসবে, হ্যাঁ। তো এইটা অংশটা হচ্ছে, তাহলে এই যে ল্যাকটোজকে ভাঙতে লাগবে ল্যাকটেজ, তাহলে আমরা পাবো কিছু গ্লুকোজ কিছু গ্যালাক্টোজ। তাহলে এই গ্যালাক্টোজ গ্লুকোজ ফ্রুক্টোজ সব হচ্ছে কি আবার মনোস্যাকারাইড, তার মানে এখানে ডাইজেশন হয়ে যাচ্ছে। এবং বাকি যে সুক্রোজ আমরা খাবো, ওই যে আখের চিনি বা সিরাপ, তাই তো, এটা থেকে ভেঙে সুক্রোজকে ভাঙতে লাগবে আমরা সুক্রেজ। এই সুক্রেজ থেকে আমরা পাবো সর্বশেষ কিছু গ্লুকোজ এবং বাকিটা পাবো ফ্রুক্টোজ, যেহেতু এটা এক ধরনের ফল থেকে আসতেছে, বলছে ফ্রুক্টোজ। তাহলে যে ফ্রুক্টোজ গ্যালাক্টোজ গ্লুকোজ, এই তিনটা হচ্ছে আমার মনোস্যাকারাইড। তার মানে আমি খাচ্ছি বড় এক ধরনের কি পলিস্যাকারাইড, কিন্তু আমি পাচ্ছি সবার শেষে মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড অংশে আসা মাত্রই তখন আমার কি হবে? বডি ডাইজেশন থেকে অ্যাবজর্পশন করতে পারবে, খাবার শোষণ করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট ডাইজেশন করার প্রক্রিয়া। এতটুকু কি বুঝতে কারো অসুবিধা হচ্ছে? এতটুকু বুঝে না এমন কেউ আছেন? কারো কোনো প্রশ্ন আছে এখানে? থাকলে বলতে পারেন। আচ্ছা, মনে হয় নাই, তাহলে আমরা পরের অংশে চলে যাচ্ছি। এবার আমরা দেখবো হচ্ছে আমাদের প্রোটিন, হ্যাঁ, ডাইজেশন অফ প্রোটিন। ডায়েটারি প্রোটিন আর ফর্মড অফ লং চেইন অফ অ্যামাইনো অ্যাসিড। আমরা জানি প্রোটিন থেকে আমরা নিউট্রিশন বা পুষ্টি হিসেবে পাই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, যেটা একসাথে তৈরি হয়ে একটা চেইন আকারে থাকে, এটাকে বলে পেপটাইড লিঙ্কেজ বা পেপটাইড চেইন বা পলিপেপটাইড। এই প্রোটিন বা আমিষ থেকে আমরা পাই অ্যামাইনো অ্যাসিড এবং হচ্ছে পেপটাইড চেইন আকারে থাকে। এই প্রোটিন আবার দুই ধরনের, একটা হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন, একটা হচ্ছে সেকেন্ড ক্লাস প্রোটিন।
ফার্স্ট ক্লাস প্রোটিন যেগুলো আমাদের কি থাকে, আমরা যে এনিমেল থেকে পাই, হ্যাঁ, অর্থাৎ গোস্ত, মাছ, যা যে কোনো ধরনের গোস্ত আমরা খাই বা মাছ খাই, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস প্রোটিন, যেমন মিট, এগ, মিল্ক ইত্যাদি। সেকেন্ড ক্লাস প্রোটিন হচ্ছে যেটা উদ্ভিদ থেকে আসে, প্লান্ট থেকে, যেমন বাদাম এবং ডাল, পালস, যত প্রকার ডাল থাকবে সব ধরনের ডালের মধ্যে কম বেশি প্রোটিন থাকবে, এই জন্য এটা হচ্ছে সেকেন্ড ক্লাস প্রোটিন। এবং বাদাম, এই জন্য দেখবেন যারা যে নিরামিষভোজী তারা কিন্তু সাধারণত এই যে ফার্স্ট ক্লাস প্রোটিন খায় না, কিন্তু তারা যে সেকেন্ড ক্লাস প্রোটিন এবং ফ্যাট থেকে হচ্ছে তারা বডির বাকি এগুলি মেকআপ করে। ঠিক আছে, এটা সেকেন্ড ক্লাস প্রোটিন খেলেও তাদের চলবে। তোমরা দুই ধরনের প্রোটিন পেলাম। এই প্রোটিনকে ভাঙলে সর্বশেষ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এই যে এন্ড প্রোডাক্ট অফ প্রোটিন ডাইজেশন, অ্যামাইনো অ্যাসিড হিসেবে আসবে, অথবা ডাইপেপটাইডস বা ট্রাইপেপটাইড বা পলিপেপটাইড আকারে থাকবে। অর্থাৎ এইরকম পেপটাইড আকারে বা অ্যামাইনো অ্যাসিড আকারে আসলেই তখন আমরা প্রোটিনটা কি হয়ে যাবে, ডাইজেশন হয়ে যাবে এবং আমাদের বডি অ্যাবজর্ব করতে পারবে। ইটস এন্ড প্রোডাক্ট। এই প্রোটিনকে আমাদের ডাইজেশন করার জন্য, ভাঙার জন্য আমাদের কিছু এনজাইম লাগবে। আমরা ওখানে কার্বোহাইড্রেটকে ভাঙার জন্য কিন্তু কিছু এনজাইম পেয়েছিলাম, তাই না? মনে আছে? আমি একটু দেখি যে স্যালাইভারি অ্যামাইলেজ, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, ল্যাকটেজ, ম্যালটেজ এবং সুক্রেজ। আমাদের এখানে লাগবে প্রোটিনকে ভাঙার জন্য এনজাইম লাগবে পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন। তিনটা কিন্তু একরকম নাম, হ্যাঁ, পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন। এরপর হচ্ছে কার্বক্সি পেপটাইডেজ, ওই দেখেন এজ আছে, এজ আছে, হ্যাঁ, কার্বক্সি পেপটাইডেজ। এরপর হচ্ছে অ্যামাইনো পলিপেপটাইডেজ এবং ফসফেটেজ, সবগুলিতে এজ আছে মোটামুটি। আর এখানে এটা ব্যতিক্রম, পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সি পেপটাইডেজ, অ্যামাইনো পলিপেপটাইডেজ এবং ফসফেটেজ, এগুলো হচ্ছে প্রোটিনকে ডাইজেস্ট করার জন্য এনজাইম। মেকানিজমটা কি? মাউথ, যেটা অর্থাৎ আমরা যখন গোস্ত খাই মুখের ভিতরে কোনো ডাইজেশন হয় না। আমরা কার্বোহাইড্রেটকে পেয়েছিলাম মুখের থেকে ডাইজেশন শুরু হয়, প্রোটিনের ক্ষেত্রে মুখে কোনো ডাইজেশন হয় না। কার্বোহাইড্রেট স্টোমাকে কোনো ডাইজেশন হয় না, কিন্তু প্রোটিনের মূল ডাইজেশনটাই হচ্ছে স্টোমাকে। ঠিক আছে, এই যে প্রোটিন, আমরা গোস্ত খেলাম, পাকস্থলী চলে আসলো, এখানেও যে দুই ধরনের এনজাইম লাগবে বা কি লাগবে, ডাইজেস্টিভ জুস লাগবে, একটা হচ্ছে পেপসিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। এর হচ্ছে এনজাইম পেপসিন এবং HCl মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হ্যাঁ, এর সংকেত হচ্ছে HCl। তাহলে এই যে প্রোটিনটাকে ভেঙে তখন আসবে প্রোটিওজ এবং পেপটোন, পলিপেপটাইড। তা আমরা দেখছিলাম যে এন্ড প্রোডাক্ট কি, এই যে পলিপেপটাইড, হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিড আর হচ্ছে ডাইপেপটাইড। তাহলে আমরা যে পলিপেপটাইড পেয়ে গেলাম এক অংশ এবং পেপটোন পেয়ে গেলাম। এই পলিপেপটাইড যেটা, এই পলিপেপটাইড সরাসরি সে অ্যাবজর্ব করতে পারবে, মানে সেটা এন্ড প্রোডাক্ট। কিন্তু পেপটোন আর প্রোটিওজ হচ্ছে যে সেকেন্ড ধাপে। আমাদের স্টোমাকের পরের হচ্ছে ইন্টেস্টাইনের ফার্স্ট পার্ট যেটা, সেটা হচ্ছে ডিউডেনাম। ঠিক আছে, অর্থাৎ ডিউডেনাম যে মোটা অংশটা শুরুটা, এরপরে হচ্ছে মূলত যে বাকি এগুলো সবই স্মল ইন্টেস্টাইনে, কিন্তু এই প্রোটিনটা ডিউডেনামে তার ভূমিকা আছে বিধে ডিউডেনামটা আলাদা করে লেখা হয়েছে, হ্যাঁ, ডিউডেনাম, প্রোটিওজ, যে প্রোটিওজ আসলো আর হচ্ছে পেপটোন আসলো। এদেরকে ভাঙার জন্য আরেক ধাপে আমার লাগবে ট্রিপসিন, কাইমোট্রিপসিন। দেখেন যে প্রথম ধাপে চলে আসলো পেপসিন, পরের ধাপে ডিউডেনামে গিয়ে আসবে এনজাইম ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন। এই প্রোটিওজ থেকে ভেঙে আসবে অ্যামাইনো অ্যাসিড এবং পলিপেপটাইড। ঠিক আছে, তাহলে এই যে পলিপেপটাইড এখানেও কিছু অংশ চলে যাবে এবং বাকি যেটা আসবে এটাকে আবার পেপটাইডেজ মিলে পলিপেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে। তাহলে এগুলো হচ্ছে এন্ড প্রোডাক্ট। অ্যামাইনো অ্যাসিড আসলে আমার কি হয়ে যাবে, হজম হয়ে যাবে। তার মানে আমার মূলত হজম হয় স্টোমাকে, ডিউডেনামে এবং বাকি স্মল ইন্টেস্টাইনের পার্ট, তিন পার্টে আমার প্রোটিনটা হজম হয়ে গেল। এটা একদম সহজ, কারণ কার্বোহাইড্রেট বুঝলে একটু ওটা একটু জটিল, এরপরে বাকিটা সহজ। ফ্যাটটা আরো সহজ। দেখেন, ডাইজেশন অফ ফ্যাট, ফ্যাটের যে ফর্মগুলো আছে, চর্বি, বিভিন্ন আকারে চর্বি আমাদের বডিতে জমা হয়, যেমন নিউট্রাল ফ্যাট, হ্যাঁ, নিষ্ক্রিয় চর্বি, যেটাকে আমরা বলি টিজি বা ট্রাইগ্লিসারাইড। এটা হচ্ছে ক্ষতিকারক, এ কোনো কাজ করে না, কিন্তু এটা জমতে 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 আর্টারিগুলো কি করে ফেলে, ব্লক করে ফেলে, তাই না? এই জন্য এটা হচ্ছে নিউট্রাল ফ্যাট বলা হয় বা নিষ্ক্রিয় চর্বি, যেটাকে আমরা বলি টিজি বা ট্রাইগ্লিসারাইড। এরপর হচ্ছে ফসফোলিপিড, লিপিড মানে চর্বি, যত প্রকার লিপিড থাকবে সব জায়গায় দুজন চর্বি। এছাড়া থাকে কোলেস্টেরল। এই কোলেস্টেরল আবার আমাদের বডিতে দুই ধরনের থাকে, একটা হচ্ছে HDL, হাই ডেনসিটি লিপোপ্রোটিন, যেটা আমাদের উপকারী চর্বি, আর একটা হচ্ছে LDL বা লো ডেনসিটি লিপোপ্রোটিন, যেটা ক্ষতিকারক চর্বি। সাধারণত মাছের যে তেল থাকে, মাছের যে চর্বি থাকে,
মাছের যে কোনো মাছের সাইডে বা পেটের অংশে, এগুলো হচ্ছে উপকারী চর্বি। এটা আমরা বেশি বেশি খেলে আমাদের এইচডিএলটাকে কাটায় ফেলে, টিজিটাকে কাটায় ফেলে, এবং এটা থাকা আমাদের বডির জন্য ভালো। পক্ষান্তরে আমাদের যে কি বলে গোস্ত থেকে যেটা আসে, যেমন গরু থেকে, খাসি থেকে, যারা আরো অন্যান্য যে খায় অন্য ধর্মাবলম্বী যারা আছেন, এখান থেকে যে প্রচুর লাল মিট মানে রেড মিট যেটাকে বলা হয়, এখান থেকে চর্বি আসে, সেটার মধ্যে এই যে টিজিটা এবং এলডিএল কোলেস্ট্রল পরিমাণটা খুব বেশি থাকে। এছাড়াও এই কোলেস্ট্রল একটা পার্ট থাকে, সেটা বলা হয় কোলেস্ট্রল স্টার। এটা এক ধরনের চর্বির পার্ট, কোলেস্ট্রল স্টার বলা হয় এটাকে। তাহলে এগুলো হচ্ছে আমার ফ্যাটের ফর্ম। তো এই ফ্যাট থেকে আমাদের আসবে যেটা এন্ড প্রোডাক্ট, মানে সর্বশেষ যে প্রোডাক্ট আমরা পাবো, অংশ পাবো, যেটা থেকে ডাইজেশন করা মানে ডাইজেশন শেষ হবে, অ্যাবজর্ব হবে, সেটা হচ্ছে মনোগ্লিসারাইড এবং ফ্যাটি অ্যাসিড। ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড, আমাদের প্রোটিন থেকে ছিল অ্যামাইনো অ্যাসিড, আর ফ্যাট থেকে আসবে ফ্যাটি অ্যাসিড অথবা মনোগ্লিসারাইড, যে মনো মানে সিঙ্গেল, এক। তাহলে ফ্যাটকে ডাইজেস্ট করার জন্য আমাদের কি লাগবে? প্রথমত হচ্ছে বাইল, ওই যেটা আমাদের কি থাকে পিত্তথলির মধ্যে, হ্যাঁ, গল ব্লাডার যেটা, সেখানের মধ্যে মূল উপাদান হচ্ছে বাইল। এই জন্য দেখবেন যাদের অনেক সময় যে পিত্তথলিতে পাথর হয়, গলার স্টোন যাদের হয়, তখন তারা যদি অপারেশন করে ফেলে দেওয়া হয়, এরা আর সহজে বলতে মানে এই যে ফ্যাট জাতীয় খাবার আর হজম হয় না। কারণ কি, তার যে মূল উপাদান বাইল, এই বাইলেই থাকে না। কারণ বাইল স্টোর হওয়ার জায়গাটাই হচ্ছে গিয়ে, বাইল তৈরি করে লিভার, কিন্তু লিভার যেটা পাতলা ভাবে তৈরি করে, এটা আসলে মূলত আমাদের ডাইজেশনের কাজ করে না। আমাদের ডাইজেশনের কাজ করবে এর থেকে 10 গুণ ঘন করবে পিত্তথলি থেকে, তখন সেটা খাবারের মাধ্যমে যখন খাবার খাবো ওই সময় হজম করার জন্য এটা বের হবে। এছাড়া প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক লাইপেজ, তারপর প্যানক্রিয়াটিক আরএনএস, ডিএনএস, এরপর হচ্ছে নিউক্লিওটাইডেজ এবং ফসফেটেজ। দেখেন আমাদের প্রোটিনের সময় কিন্তু ফসফেটেজ ছিল, হ্যাঁ, এই ফসফেটেজটা আবার চর্বিকেও কি করে ডাইজেস্ট করতে এনজাইমটা লাগে। তাহলে আমরা ফ্যাটের যে এনজাইম গুলো কি কি? বাইল, প্যানক্রিয়াটিক লাইপেজ, প্যানক্রিয়াটিক আরএনএস, ডিএনএস, নিউক্লিওটাইডেজ, ফসফেটেজ। ঠিক আছে। মেকানিজম কি হবে? মাউথে কোনো ডাইজেশন হয় না, মুখে কোনো পরিপাক হবে না ফ্যাটের, স্টোমাকের মধ্যে সামান্য পরিমাণে হবে। দেখেন, এ স্মল অ্যামাউন্ট অফ ট্রাইগ্লিসারাইড ইজ ডাইজেস্টেড ইন দা স্টোমাক বাই লিঙ্গুয়াল লাইপেজ। হ্যাঁ, লিঙ্গুয়াল বলতে জিহ্বা, জিহ্বা থেকে কিছু লাইপেজ এনজাইম নিঃসৃত হওয়ার পরে এই ফ্যাটের মানে ট্রাইগ্লিসারাইডের কিছু অংশ সামান্য পরিমাণে কি হবে? ডাইজেশন হবে। কোথায়? স্টোমাকে, ফ্যাটে। বাট মেইন যে অংশটুকু সেটা হবে ডিউডেনামে, অর্থাৎ স্টোমাকের পরের পার্ট। এই যে এখানে টোটাল চর্বি মানে যা খাবো সব ফ্যাট আকারে, চর্বি আকারে আসবে ডিউডেনামে। তখন ওই যে বাইল সল্ট, এই বাইল সল্টের মধ্যে প্রচুর পরিমাণে আমাদের এনজাইম থাকে, বাইলের যে সল্ট থাকে, হ্যাঁ, বাইল পিগমেন্ট থাকে, সবকিছু মিলে এটা হচ্ছে বাইল সল্ট এজিটেশন, অর্থাৎ এটা আন্দোলিত হবে, মিলাবে। এখান থেকে আমরা পাবো এমালসিফাইড ফ্যাট। এগুলো অনেক কঠিন কেমিস্ট্রি টার্ম, জাস্ট নামগুলি একটু মনে রাখবো, এবং আমরা যদি এভাবে করে আরো করে লিখে দেই, আমরা পরীক্ষাতে ফুল মার্কস পাবো। তাহলে ফ্যাটকে ডাইজেস্ট করার জন্য আমাদের এনজাইম লাগবে কি? বাইল সল্ট এজিটেশন। এখান থেকে আমরা পাবো এমালসিফাইড ফ্যাট। এই বাকি অংশ ডিউডেনামে শেষ করে ইন্টেস্টাইনের যে পুরো পার্ট থাকবে, এই এমালসিফাইড ফ্যাটকে কি করার জন্য? ডাইজেস্ট করার জন্য, সেকেন্ড মানে ধাপে ভাঙার জন্য আমাদের লাগবে প্যানক্রিয়াটিক লাইপেজ। এই প্যানক্রিয়াটিক লাইপেজ থেকেই তখন এটা ভেঙে আমরা পাবো ফ্যাটি অ্যাসিড এবং মনোগ্লিসারাইড। তার মানে এটা আমাদের এন্ড প্রোডাক্ট ফ্যাটের। ঠিক আছে। এই হচ্ছে আমাদের টোটাল ডাইজেশনের সিস্টেম এবং ডাইজেশনের যে ধাপগুলো, মেকানিজম গুলো, এটা আমরা এখানে পেলাম। কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। এতটুকুই। কারো কোনো কি প্রশ্ন আছে কিনা? দাদা রেকর্ড অফ করতে পারেন। হ্যাঁ, হ্যালো স্যার। জি, রেকর্ড অফ করতে পারেন। স্যার রেকর্ডিং অফ করছি। বলছি আমাদের কোর্স সম্পর্কে একটু সবাইকে অবগত করুন। আচ্ছা, আমাদের এইচডি হোমিও অনলাইন মেডিকেল একাডেমির পক্ষে আমাদের এই যে কোর্সটা আমরা চালু করছি, এটা 1 বছর মেয়াদি। মূলত